নমস্কার। ঝরাপাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এপার বাংলা ওপার বাংলার বেশ কিছু কবিতা এবং গল্প নিয়ে হাজির হয় ঝরাপাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা গল্প কুটুম কাটাম। সত্যজিৎ রায়, জন্ম 1921 সালের 2রা মে এবং মৃত্যু 1992 সালের 23শে এপ্রিল। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। শুরু হচ্ছে আজকের পর্ব সত্যজিৎ রায়ের লেখা কুটুম কাটাম। কোথায় পেলি এটা? আমাদের বাড়ির কাছেই ছিল। বলল দিলীপ। একটা জমি পড়ে আছে কাঠা তিনেক, তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েছিল। অলোকের বাড়িতে সেদিন দেখছিলাম একটা গাছের গুড়িকে কেটে তার উপর গোল কাঁচ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখে আমারও শখ হয়েছিল। গুড়ির বদলে এইটে পেলাম। ব্যাপারটা আর কিছু না, একটা গাছের ডালের অংশ, সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতো দেখতে লাগে। জিনিসটাকে 4 পায়ে দাঁড় করানো যায়, যদিও একটা পা একটু বেটে বলে কাত হয়ে থাকে। পিঠটা ধনুকের মতো বাঁকা, একটা লম্বা গলাও আছে, আর তার শেষের অমসৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায়। এছাড়া আছে একটা 1 ইঞ্চি লম্বা মোটা লেজ। সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতন। দিলীপের যে চোখ পড়েছে সেটাই আশ্চর্য। অবশ্যই আশ্চর্যই বা বলি কী করে। দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের। স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতর ফুলের পাপড়ি আর ফার্ন গুজে রাখত। ওর সারা বাড়িতে ছোটোখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে, যাতে সুরুচির পরিচয় মেলে। ডোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষকরা চলে গিয়েছিল। সেখান থেকে আমাদের সকলের জন্যই একটা করে ডোকরার কাজের নমুনা নিয়ে এসেছিল। পেঁচা, মাছ, গণেশ, পাত্র, সেগুলো ভারী চমৎকার। আমি বললাম, এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না। গাছের ডালের পুতুল তোর আগে আরেকজন জমিয়ে গেছেন। অবনীন্দ্রনাথ তো জানি, তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম। এটাকে কি বলা যায় বলতো? কি জানোয়ার এটা? শেয়াল না শুয়োর না কুকুর? নাম একটা ভেবে বার করা যাবে। আপাতত কোথায় রাখছি জিনিসটাকে সেটা বল। আমার শোবার ঘরের তাকে। কালই তো সবে পেয়েছি। তুই এসে গেলি বলে তোকে দেখালাম। আমি আছি একটা বিজ্ঞাপনের আপিসে, আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনো। আমার একটা সংসার আছে, একটি 5 বছরের ছেলে আছে, তাকে সবে স্কুলে ভর্তি করেছি। দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধেবেলা আড্ডা হয়। আমাদের আরও 2 বন্ধু শীতাংশু আর রনেন আসে। ব্রিজ খেলা হয়। দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচণ্ড বেরসিক, তার চোখে জানোয়ার ধরা পড়ল না। বলল, মিথ্যে আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন রে? এতে কত রকমের জার্মস থাকতে পারে জানিস? তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে। সেদিন আড্ডা চলল 9:30 পর্যন্ত। তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল। তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম, কি ব্যাপার, আজ তোকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছে। দিলীপ উত্তর দেওয়ার আগে একটু দম নিয়ে নিল। তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি, কিন্তু আমি না বলে পারছি না। কি ব্যাপার?
এই গাছের ডালটা আমি অলৌকিকে বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না। ব্যাপারটা খুলে বলবি? মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। কিসের শব্দ? একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয়, কতকটা সেই রকম, কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো। তুই তখন কি করিস? আওয়াজটা বেশিক্ষণ চলে না, কিন্তু আরেকটা ব্যাপার আছে, ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি, কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে। সে তো হাওয়ায় পড়ে যেতে পারে। তা পারে, কিন্তু কান্নার ব্যাপারটা, আমি আমার সাহসের বড়াই করতাম, কিন্তু এখন আর করি না। অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি, কিন্তু জিনিসটাকে আমার সত্যি ভালো লেগে গেছে রে। আর দুদিন দেখ, তারপর আমাকে বলিস। আমার মনে হয় তুই ভুল শুনেছিস, কিংবা স্বপ্ন দেখেছিস। দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হলো। ছেলেটা একটু বেশি কল্পনাপ্রবণ, এটা চিরকালই লক্ষ্য করেছি। যাই হোক, তাকে রাজি করানো গেল যে সে আরও কিছুদিন দেখবে। কিন্তু দুদিন পরেই আপিসে দিলীপের টেলিফোন পেলাম। কে? প্রমোদ? হ্যাঁ। কি ব্যাপার? একবার চলে আয়, কথা আছে। কি আর করি, বিকেলবেলা আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম। দিলীপ বলল, বৌদিকে একটা ফোন করে দে। কেন, কি ব্যাপার? বলবি আজ রাতে আমার বাড়িতে তুই থাকছিস। কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে। দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াসভাবে, তাই তার অনুরোধ আর ফেলতে পারলাম না। দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না, তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা। নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে, কিন্তু অলৌকিকের যে স্থান কাল পাত্র বিচার নেই, সেটা আমি অনেক জায়গায় পড়েছি। খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে এসে দিলীপ বলল, মুশকিল কি হচ্ছে, জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে। শুধু ওই গোলমালটা যদি না থাকতো। আমরা কি জেগে থাকবো না ঘুমোবো? আমি প্রশ্ন করলাম। তোর যদি অসুবিধা না হয় তাহলে জেগেই থাকিস। আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না। আমি গত কদিন রাতে প্রায় ঘুমাইনি বললেই চলে। আমি আর দিলীপকে ঘাটালাম না, যা দেখবার তা তো দেখতেই পাবো সচক্ষে। আমরা দুজনে খাটে বসলাম। দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল। বাইরে চাঁদের আলো রয়েছে, ত্রয়োদশীর চাঁদ, পরশু লক্ষ্মী পুজো। সেই চাঁদের আলো জানলা দিয়ে এসে ঘরে ঢুকছে, আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের উপরে রাখা জানোয়ারটাকে। সিগারেট খাওয়া যেতে পারে? আমি জিজ্ঞাসা করলাম দিলীপকে। স্বচ্ছন্দে। দিলীপ নিজে পান সিগারেট চা কিছুই খায় না। 11টা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে 12:30টায় দ্বিতীয়টা ধরাতে যাব এমন সময় হাওয়ার শব্দটা পেলাম। মিহি শব্দ, আর তাতে একটা সুর আছে। সে সুরকে কান্নার সুর বললেই তার সবচেয়ে যথাযথ বর্ণনা হয়। আমি আর দ্বিতীয়টা ধরালাম না। শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আরেকটি জিনিস লক্ষ্য করলাম, জানোয়ারটা যেন নড়াচড়া করছে, বারবার সামনের দিকে নিচু হয়ে পেছনের পা দুটো তাকের উপরে আছড়ে ফেলছে। একটা খটখট শব্দ হচ্ছে। দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই। আমি সচক্ষে দেখছি ঘটনাটা। বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে বসে কাঠ হয়ে বসে আছে। তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে। দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম, কিন্তু নিজের মধ্যে ঢিপঢিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি। কিন্তু এর পরেই যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না, এবং সেটা চরম ভয়াবহ।
হঠাৎ তাকের ওপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের ওপর এসে পড়ল। দিলীপ চিৎকার করে উঠেছে, আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি। কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটফট করছে। আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম। এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে। এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকের ওপর রেখে দিলাম। বাকি রাত আর কোনো গণ্ডগোল নেই, না হলেও দুজনের কারোরই ঘুম এলো না। সকাল হতেই দিলীপ বলল, ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি। আমি বললাম, আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে। সেটা কি? ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি, তবে তুই যেখানে ডালটা পেয়েছিলি সেখানে একবার যা দরকার এক্ষুনি। দিলীপ এখনো ঠিক প্রকৃতস্থ হয়ে উঠতে পারেনি। এর মধ্যে তাকে দু একবার শিউরে উঠতে দেখেছি। সে বলল, সেখানেই তো যাব, গিয়ে জিনিসটা ফেলে আসবো। ফেলবো কিনা সেটা পরে স্থির করা যাবে, আগে একবার জায়গাটায় চল। ওই গাছের ডালটাকে নিয়ে? সেটার এখনো দরকার নেই। আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। 3 দিক বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি, তাতে একটা তাল, একটা কাঁঠাল আর একটা অজানা গাছ, আর কিছু ঝোপঝাড়। এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না। দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটার নিচে, একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ও ও ওর পাশেই পেয়েছিলাম ডালটা। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম। বেশি খুঁজতে হলো না, 3 মিনিটের মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল, যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটারই প্রায় জমজ। তফাৎ কেবল যে এটার লেজ নেই। দিলীপ প্রশ্ন করলো, কি করবি এটা নিয়ে? বললাম, আমি করব না, তুই করবি। তুই এটাকে অন্যটার পাশে রাখবি। আজও রাত্রে আমি তোর বাড়িতে থাকবো, দেখি কি হয়। 2 জানোয়ার সারা রাত ধরে দিলীপের ঘরের তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল, কোনো গোলমাল নেই। আমি বললাম, বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত। তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলেই যত গণ্ডগোল। এমনও হয় বিংশ শতাব্দীতে? আমি শেক্সপিয়ার আওড়ে দিলাম, স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে হরিশীয়, যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না। এগুলোর নাম? কুটুম আর কাটাম। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয় সাহা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। আমার চ্যানেলটি শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বাংলা ভাষায় থাকবেন এবং অবশ্যই বাংলা কবিতায় থাকবেন। ধন্যবাদ।